জড়িত জড়িত রয়েছে। ভাঙে বিভোর ভোলানাথ ভূতগণ সঙ্গে নাচিছে সদা কালী 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 বলে মধুর ডমরু বাজছে। ভাঙে বিভোর ভোলানাথ বামেতে সবিজে ভুবন মাতা কি কব রূপ কি কব কথা। বামেতে সবিজে ভুবন মাতা কি কব রূপ কি কব কথা। চারিপাশে হেমলতা জড়িত জড়িত রয়েছে। চারিপাশে হেমলতা জড়িত জড়িত রয়েছে। ভাঙে বিভোর ভোলানাথ ভূতগণ সঙ্গে নাচিছে সদা কালী 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 বলে মধুর ডমরু বাজছে। ভাঙে বিভোর ভোলানাথ কর্ণেতে শোভিছে ধুতুরার ফুল ধুতুরার পানে আঁখি ঢুলু ঢোল। কর্ণেতে শোভিছে ধুতুরার ফুল ধুতুরার পানে আঁখি ঢুলু ঢোল। কালী ধ্যানে ব্যগ্র চরম খুশিয়া খুশিয়া পড়েছে। কালী ধ্যানে ব্যগ্র চরম খুশিয়া খুশিয়া পড়েছে। ভাঙে বিভোর ভোলানাথ ভূতগণ সঙ্গে নাচিছে সদা কালী কালী বলে মধুর ডমরু বাজছে। ভাঙে বিভোর ভোলানাথ ভাঙে বিভোর ভোলানাথ ভাঙে বিভোর ভোলানাথ। সাতসত্যির গানের সাথে আমাদের কৈলাস যাত্রা শুরু হলো। সত্যম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা চলেছি মানস কৈলাস দর্শনে। প্রথমে রক্সোল থেকে আমরা পোখরা এসে পৌঁছালাম। পোখরা থেকে মুক্তিনাথ দর্শন করে আমরা রওনা হব কৈলাসের পথে। রক্সৌল থেকে পোখরা যাবার পথটা সবুজ বনানী ঘেরা পাহাড়ি পথের সৌন্দর্য দেখতে দেখতে ত্রিশুলী নদীকে সঙ্গী করে আর পথের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে পোখরা পৌঁছালাম। এখানে একটা গাছে বকগুলো এসে বসে খেলছে বাচ্চারা। বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যে নামছে। আকাশে মেঘ, নাহলে সানসেট সুন্দর দেখা যেত। হোটেলে অনেক ওপরে উঠেছি। পোখরা হিমালয়ের কোলে নেপালের সুন্দর এক জনপদ। লেককে ঘিরেই গড়ে উঠেছে নেপালের এই সুন্দর পর্যটন কেন্দ্রটি। পোখরা লেক থেকে নৌকা করে অপর প্রান্তে পাহাড়ের পাদদেশে পৌঁছে তীর্থযাত্রীরা হেঁটে উঠে চলেন পুজো দিতে পাহাড়ের মাথার মনসা মন্দিরে। পোখরার আরও কিছু দর্শনীয় স্থান দেখে নিয়ে আমরা পাতাল মহাদেব হয়ে পৌঁছালাম ডেভিড ফলস। জলরাশি প্রবল পরাক্রমে আছড়ে পড়ছে আর উপস্থিত দর্শকদের জলসিক্ত করছে। আমরা কাঠমান্ডু যাওয়ার মাঝে দেখে নেব মনোকামনা মন্দির। নেপালের বিখ্যাত তীর্থস্থানগুলির মধ্যে মনোকামনা মন্দির অন্যতম। পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু পর্যন্ত পৃথ্বী হাইওয়ে এই পথের চেরেস নামক একটি জায়গা থেকে রজ্জু পথে পৌঁছানো যায় ওই মন্দিরে। 2.8 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছালাম মনোকামনা মন্দিরে। রোপওয়ের প্রতিটি কেবিন কাঁচ দিয়ে ঘেরা, যার ফলে আমাদের দৃষ্টি বঞ্চিত হচ্ছিল না প্রকৃতির অপরূপ দৃশ্য থেকে। রোপওয়ে থেকে দেখতে পাওয়া যায় হিমালচুলি, মানাসলু আর অন্নপূর্ণার গগনচুম্বী অপরূপ সৌন্দর্য।
কিন্তু আজ মেঘলা। আমাদের দুর্ভাগ্য যে একটা পিকও আমরা দেখতে পেলাম না। নিচে সবুজ ভ্যালি, পথের দুধার সবুজ অরণ্যানী, কখনো তা কুয়াশায় ঢাকা, কখনো বা পুঞ্জ পুঞ্জ মেঘ থেকে সৃষ্ট বৃষ্টি এসে আমাদের কেবিনের কাঁচ জলসিক্ত করছিল। মনোকামনা থেকে ফিরে আমরা চললাম কাঠমান্ডুর পথে। পুরো রাস্তাটায় সুন্দরী ত্রিশূলী তার আপন বেগে আমাদের সঙ্গে ছিল। মনোকামনা থেকে নেমে কিছু দূর গিয়ে সুরাইয়া লাঞ্চ ব্রেকের জন্য আমাদের নিয়ে এলো রিভার ভিউ রেস্টুরেন্টে। ত্রিশূলী নদীর ধারে অপূর্ব এক রেস্টুরেন্ট। প্রাকৃতিক সৌন্দর্য বোধহয় খাদ্যের স্বাদকেও অপূর্ব করে তোলে। পরের দিন কাঠমান্ডু থেকে আমরা কৈলাসের পথে রওনা দিলাম বাসে। আমাদের আজকের গন্তব্য কোডারি, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ বাস থামলো। আর বাস যাবে না। বিশাল ধসের ফলে কোডারি যাওয়ার রাস্তা বন্ধ। এখন উপায় একটাই, ঘন্টা 8 হাঁটার পর কোডারি পৌঁছানো যাবে। অগত্যা হাঁটা শুরু। পথে চলতে চলতে হঠাৎ নামলো বৃষ্টি। অগত্যা কাছে একটা বট গাছ, সেখানে সবাই আশ্রয় নিয়েছে। তার মধ্যে দেখলাম অনেক বিদেশি পর্যটকও রয়েছে, তারাও আমাদের সাথে হাঁটা পথে কোডারির সঙ্গে। নেপাল অতিথিপরায়ণ দেশ, সুতরাং পথে কষ্ট ভোলাতে যাত্রীদের ক্ষুধা নিবৃত্তির জন্য ইতিমধ্যেই বসে গেছে অনেক অস্থায়ী দোকান। পথে হাঁটতে হাঁটতে আমরা সেই ধসের ভয়ঙ্করতা প্রত্যক্ষ করলাম। পাহাড়ের মাথা থেকে ধস নেমে বিশাল একটা হ্রদের সৃষ্টি হয়েছে। শুনলাম পাহাড়ের মাথায় একটা গোটা গ্রামের 362 জনের শরীর সমাধি ঘটেছে ওই ধসের ফলে। আমরা সন্তোষী এসে পৌঁছেছি, কিন্তু আমাদের আলমের সত্যমের এখনো কাউকে আমরা দেখতে পাইনি। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আমরা সোনকোশি থেকে বাসে উঠে কোডারি পৌঁছালাম। কোডারি এসে তাতোপানি বলে একটা জায়গায় হোটেলে এসে পৌঁছালাম। এই পথে আসতে গিয়ে আমাদের এক সাথী পড়ে গিয়ে পায়ে দারুণভাবে চোট পেয়েছে।
आप जूता पहन जूता लीजिए। पूरा भीगा है। अभी थोड़ा उधर बैठना है, इसमें दर्द होगा आपको। लाइन में आप बैठना, हम लाइन में बैठने से नहीं होगा, आपको पता नहीं है लाइन। এক গুচ্ছ বাচ্চা তারা জিজ্ঞাসা করছে যে আমাদের ব্যাগ তারা কিছু টাকা চায়। পরের দিন আমাদের গন্তব্য তাতোপানি থেকে চীন অধীনস্থ নয়ালম, যার উচ্চতা 3700 মিটার। তাতোপানি থেকে বাসে কিছু দূর যাওয়ার পর বাস থামল। সেখান থেকে 1.5 কিলোমিটার হাঁটা পথে ফ্রেন্ডশিপ ব্রিজ পেরিয়ে কাস্টম চেকিং আর ইমিগ্রেশনের পাট চুকিয়ে আমরা প্রবেশ করলাম চীন অধিকৃত তিব্বতে। রাস্তার পাশে ফুটে আছে হলুদ সুন্দর হলুদ আর বেগুনি আর খুব আকাশে আছে প্রচুর নীল আকাশ আজকে খুব সুন্দর। আর ঝর্ণা, সারা দেশময় শুধু ঝর্ণা, ফলে ঝর্ণা স্পেশালভাবে দেখার কিছু নেই এখানে। গাড়ির মাথায় ঝরে পড়েছে ঝর্ণা। সম্ভবত আমরা নয়লাম এসে পৌঁছে গেছি। হবে না আমার এখানটা এই যখন এই আবার যেখানে পাবো সেখানে এগুলোকে আমাদের ওখানে বলে বাতাস শিয়ালি। এখান থেকে আমরা আরেকটা বাসে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য নয়ালামের দিকে। রুক্ষ পাথরের দৃশ্য আর অজস্র ঝর্ণা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নয়ালাম। আমাদের আজকের রাত্রিবাস এখানেই। আমাদের পরের দিনের গন্তব্য নয়ালাম থেকে নিউদোঙ্গা।
সকাল 8টায় বাস ছাড়লো। 8টা মানে কিন্তু আমাদের 5:30, কারণ চীনের সময় আমাদের থেকে 2.5 ঘন্টা এগিয়ে। মাইলের পর মাইল জুড়ে ঢেউ খেলানো পাহাড়ের সারি দূরে নীল দিগন্তে মিশে গেছে। কিছু দূর গিয়ে একটা পান্না সবুজ হ্রদ বা হনুমান লেক, যার নাম পিকুসো হ্রদ, সেখানে গিয়ে গাড়ি কিছুক্ষণ দাঁড়ালো। তারই ফাঁকে ফটো শিকারীরা তাদের ক্যামেরায় বন্দি করে ফেলেছে অজস্র ছবি। पिकुचो हम लोग बोलते हैं हनुमान लेक। হনুমান লেক, লোকাল নাম পিকুচো। হ্যাঁ হ্যাঁ, वीडियो सजना একবার দিয়েছি কিন্তু এখানে মানে अभी हमको इधर से प्रस्थान करना है। ওকে 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 हाँ वीडियो सजना চলে এসো না সব সময় बात है। কত নদীতে চলে এসো না আমরা ব্রেক। গলায় ঝুলি দাও গলায় ঝোলা সমস্ত সবই দাও ব্রহ্মপুত্র নদীর ধার থেকে ছাড়িয়ে এসে হ্যাঁ পুরো ডাব্বা দিদি আমার আর নেই মিলা। গার্বেজের বস্তা, সবাই খেয়ে সমস্ত প্লেট ওই বস্তার মধ্যে। ভোজন শেষে প্রতিটি উচ্ছিষ্ট বস্তা বন্দি করে তারা বাঁশের মাথায় তুলে নিল। শিব পার্বতীর দেশকে পরিষ্কার রাখা এর প্রচেষ্টাটুকু দেখতে খুব ভালো লাগলো। नहीं सुबह का है ना अभी। লোকাল বাচ্চারা ভিড় করেছে চুলে রং পেন্সিল আর চুলের গার্ডার সব পাওয়ার জন্য। খাওয়া দাওয়ার পর আবার বাস যাত্রা। কিছুক্ষণ পরে পৌঁছে যাবো নৌডঙ্গা। এটা হেলথের জন্য ঠিক আছে তো বুঝা? আজ আমরা যাব মানস সরোবর। ব্রহ্মার মন থেকে সৃষ্টি হয়েছে বলে এটির নাম মানস সরোবর। মানস সরোবরের উচ্চতা 15,000 ফিট। সোনালি আকাশটাই পেয়েছি, সোনালি পাহাড়টাই পেয়েছি, ঠিক সূর্যটা সামনে উঠছে না।
আমাদের যাত্রাপথের বাঁদিকে পড়ল রাক্ষসতাল। তিব্বতী ভাষায় এর নাম লাংপাক্স। এই তালটি নাকি রাবণের গায়ের ঘাম থেকে সৃষ্ট। রাক্ষসতাল দেখার পর আমরা দেখতে পেলাম আমাদের কাঙ্ক্ষিত মানস সরোবর। নীল সবুজ দিগন্ত বিস্তৃত জলরাশির ওপর মহাদেবের আকৃতি নিয়ে মাথা তুলেছে কৈলাস। এখানে আয়োজন হলো পূজা পাঠের। তার আগে স্নান পর্ব। আমাদের স্নান করে পোশাক বদলানোর জন্য তাঁবু খাটিয়ে দিয়েছে নারায়ণ। স্বচ্ছ নীল জল, প্রতিটি নীল সবুজ নুড়ি পাথর দেখতে পাওয়া যাচ্ছে। জলে অবগাহন করে আর উঠতে ইচ্ছা করছে না। জল প্রচণ্ড ঠান্ডা, তাই অসুস্থ হবার ভরে কিছুক্ষণ অবগাহনের পর কৈলাসকে প্রণাম জানিয়ে স্নান সারতেই হলো। মানস সরোবরই নাকি পৃথিবীর সর্বোচ্চ মিষ্টি জলের সরোবর। রেখে বেরিয়ে এসেছি লাইটে ছবি নেওয়ার জন্য। কৈলাসের ছবি কে চিনতে পারবো কিনা জানি না। এখানে ওপরে উঠে ভীষণ ভালো লাগছে, নামতেই ইচ্ছা করছে না। পরের দিন চলল বিশাল পূজা পার্বণের প্রস্তুতি। হোম, যাগ, যজ্ঞ। চেন্নাইবাসীদের আয়োজন অনেক বৃহৎ। তো কাজু, কিশমিশ, চকোলেট সহযোগে কৈলাসপতি মহাদেবের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করে আমি ব্যস্ত হলাম মানসের বুকে ব্রাহ্মণ ইহাসদের ছবি নেওয়ার জন্য। সামনে আরো আরো সামনে, বাহ, আরো আরো আরো, একদম বাস। মানসে পূজা শেষ করে আমরা চলে এলাম দার্চেন। ওই দিন আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য দার্চেনেই আমরা থাকলাম। দার্চেন শব্দের অর্থ প্রার্থনা পতাকা। দার্চেনের তিব্বতী মহিলারা হরেক রঙের পাথরের মালা, বুদ্ধমূর্তি, হস্তশিল্পের কিছু সামগ্রী নিয়ে বিক্রির জন্য এলেন। ফটো তোলাতে এদের প্রবল অনীহা। দার্চেন থেকে পরের দিন সকালে আমরা গাড়িতে করে পৌঁছালাম টারবোচে। টারবোচে থেকে 200 মিটার সামনে এগিয়ে অসংখ্য রঙিন কাপড়ের শিকলে আবৃত একটা বৌদ্ধ স্তূপ, যেটা যমদুয়ার নামে পরিচিত। লোককথা আছে যেখানে নাকি যমরাজ তার সহকারী চিত্রগুপ্তকে নিয়ে বিচার সভায় বসেন। একে বাঁ দিক থেকে ডান দিকে 3 বার প্রদক্ষিণ করে ভিতর দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে আবার বেরিয়ে যেতে হয়, এটাই নিয়ম।
আমাদের জমদুয়ার থেকে শুরু হলো কৈলাস পরিক্রমা। 3 দিনে মোট হাঁটা পথ 42 কিলোমিটার। প্রথম দিন জমদুয়ার থেকে দিরাপুক 12 কিলোমিটার। পথের কষ্ট ভুলিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্য। এখানে প্রকৃতি বৃক্ষবিহীন, কিন্তু পথের বাঁদিক দিয়ে আমাদের সঙ্গী সুন্দরী লাচু নাচতে নাচতে চলেছে। চু কথার অর্থ নদী। পথে চলতে দেখা মিলল অজস্র ঝর্ণা। আমাদের চলার পথে দুধারে রুক্ষ আর বৃক্ষহীন ধূসর পাহাড়। কোথাও বা মনে হয় মন্দির, কোথাও বা গণেশ, কোথাও ষাঁড়, এহেন ভাস্কর্যের প্রাকৃতিক সংগ্রহশালা। পথে তীর্থযাত্রীদের যাওয়া আসা এবং একে অপরকে ওম নমঃ শিবায় বলে সম্বোধন। ইয়াকের দল চলেছে তীর্থযাত্রীদের মালপত্র, খাবার দাবার পিঠে নিয়ে। অনেক ঝর্ণা, তার মধ্যে বড় ঝর্ণার নাম দুধগঙ্গা। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখা গেল নদীর দুপাশ দিয়ে দুটো ঝর্ণা, একটা শিব ঝর্ণা আর অন্যটা পার্বতী ঝর্ণা। পথ কখনো চড়াই, কখনো উতরাই। আবহাওয়া আজকে খুব মনোরম, আকাশটা নীল ঝকঝকে। তারই মাঝে দেখা দিচ্ছে সাদা কৈলাস পর্বত। কৈলাস হিন্দুদের মতোই তিব্বতীদেরও উপাস্য দেবতা। অবশেষে ক্লান্ত শরীরটাকে টানতে টানতে 5টা 30 মিনিট নাগাদ পৌঁছালাম দিরাপুক। দিরাপুকের উচ্চতা 4860 মিটার। প্রচণ্ড ঠান্ডা। তড়িঘড়ি সামান্য কিছু খাবার খেয়ে আশ্রয় নিলাম গেস্ট হাউসের ঘরে লেপের ভিতর। পরের দিন রাত থাকতে উঠে পড়লাম কৈলাসের অন্য রূপ দেখার তাগিদে। দেখতে পেলাম প্রথম সূর্যের আলোর ছটায় স্বর্ণালোকিত কৈলাসকে। এখান থেকে কৈলাসকে দেখা যায় সব থেকে কাছে। এখানে কৈলাসের উত্তর মুখ দর্শন হয়, যাকে বিশ্ব দর্শন বলা হয়। কৈলাস শিখর 22,028 ফুট। এটাই মহাদেবের বাসস্থান বলে এখনো পর্যন্ত এই শিখরে আরোহণের কোনো অনুমতি দেওয়া হয় না, তাই পড়েনি কোনো মানুষের পদচিহ্ন।
কৈলাস পরিক্রমার দ্বিতীয় দিন দেরাফুক থেকে জুথুলফুক 28 কিলোমিটার। হেঁটে যাব মনস্থির করেছিলাম, সেই কারণে ঘোড়া নিইনি। দেরাফুক পৌঁছানোর পর দেখলাম পায়ের ব্যথা আর শারীরিক অবস্থা হেঁটে যাওয়ার অনুকূল নয়। তার ফলে দেরাফুক থেকে একই পথে ফিরে আসি টারবোচে। কৈলাস পরিক্রমা সম্পূর্ণ না করার খেদ ভুলিয়ে দিয়েছে দেরাফুকের কৈলাসের অসাধারণ সৌন্দর্য। ফেরার পথে দেখলাম তিব্বতীরা কেউ কেউ পাহাড়ি পথে দণ্ডি খাটতে খাটতে চলেছে। এরা এইভাবে দণ্ডি খাটতে খাটতে 28 দিনে কৈলাস পরিক্রমা করে। এদের হাঁটু পর্যন্ত চামড়া দিয়ে ঢাকা, পেট ও বুক চামড়ায় ঢাকা, ধুলো কাদা মাখা বিধ্বস্ত শরীর। হতবাক হতে হয় এদের ভক্তির গভীরতা দেখে। ব্রহ্মপুত্র, এখানে নাম সাংকো। প্রচণ্ড সুন্দর আকাশ, ব্রহ্মপুত্রের পাশে আমাদের নামিয়েছে। ব্রহ্মপুত্রের জল সাথে সবার মাথায় ঠেকাচ্ছে। এখানে প্রত্যেক বাসে একজন করে পুলিশ, ড্রাইভার এন্ড পুলিশ দুজনেই নেমে একটু ঘোরাঘুরি করছে, চকলেট খাচ্ছে বসে বসে। দলের 3 সদস্য ঘোড়া নিয়ে কৈলাস পরিক্রমা করছিল। তারা অতিক্রম করে ডোলমা পাস। এবার ডোলমা পাসের নিচে তারা দেখতে পায় পান্না সবুজ রঙের এক হ্রদ, যার নাম গৌরীকুণ্ড। সেই দিন তারা থাকে জুথুলপুকে। পরের দিন 7 কিলোমিটার অতিক্রম করে তারা আমাদের সাথে দার্জিনে যোগ দেয়। এরপর আমাদের ঘরে ফেরার পালা। নয়ালাম কোডারি হয়ে অবশেষে কাঠমান্ডু থেকে উড়ান পথে আমাদের চিরপরিচিত কলকাতায় এসে নামলাম কৈলাসের চিরমধুর স্মৃতি নিয়ে। The seat belt is fastened by connecting the metallic ends and pushing together.